Technical Icon YouTube channel. Please everyone like, comment, share and subscribe. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিভাবে সিভি তৈরি করব তার উপর একটি বর্ণনা দিচ্ছি। আপনারা প্রথমে নাম লিখবেন, তারপরে এভাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার লিখবেন। এইভাবে মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার লেখার উদ্দেশ্য হলো আমরা যখন অনেকগুলো সিভি পাই তখন কোন সিভি কাকে ডাকবো সেখান থেকে আমরা সিভিগুলো বাছাই করার পরে যে সিভিগুলো আমরা পছন্দ করি, যে ক্যান্ডিডেটকে পছন্দ করি, তাদেরকে আমরা একটা লিস্টেড করে সিভিগুলো রেখে দিই। এখন শর্ট টাইমে এই লোকগুলোকে ডাকার জন্য তখন আর ভিতরে পেজগুলোতে যাওয়া হয় না, শুধু সামনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকে সেই কন্ট্যাক্ট নাম্বার থেকে ডাইরেক্ট কল করা হয়। আর যাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো লাস্টে থাকে বা মাঝামাঝি থাকে বা সিভির নির্দিষ্ট জায়গা না থেকে অন্য কোনো পজিশনে থাকে, তখন আমরা আর তাদেরকে অত খোঁজাখুঁজি করে ডাকি না। অতএব আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা সবসময় এইভাবেই দিবেন, যেটা হলো আপনাকে এমার্জেন্সি কল করলেই যেন পাওয়া যায়। তারপর আসেন ক্যারিয়ার অপরচুনিটি বা আপনার টার্গেট কি, আপনার এমএম কি, এই জিনিসটা এটা অনেক গুরুত্বপূর্ণ। একজন এক একভাবে লেখেন, এটা কোনো সমস্যা নাই। আপনারা একজন এক একভাবে লিখবেন, যেটা আমরা এখানে ক্যারিয়ার অবজেক্টিভ লিখছি। তো ক্যারিয়ার অবজেক্টিভটা লেখার পরে এই লাইনটা অনেক জটিল থাকে। অনেকে সিভি আমরা বিভিন্ন দোকান থেকে তৈরি করি, সিভি আমরা বিভিন্ন পজিশনে তৈরি করে থাকি। তারপরে কি হয়, যখন ইন্টারভিউ দিতে আসেন, তো যারা বুদ্ধিমান ইন্টারভিউয়ে বোর্ডে থাকেন তারা এই লাইনটা আপনাকে পড়তে বলবে। তো এই যে ক্যারিয়ার অবজেক্টিভ বা আপনারা যাই লেখেন, এই পয়েন্টগুলো যে আপনি যদি বাংলা অর্থসহ পড়তে না পারেন, এই লাইনটা আপনি বাংলা অর্থসহ যদি পড়তে না পারেন, তাহলে আপনার আর পরবর্তী ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই। আপনাকে আর কোনো কিছু যতই দ্বারা হোক, কিন্তু ধরে নেওয়া হয় যে আপনি ইংলিশে বা কমিউনিকেশনে অনেক দুর্বল, আপনারা দিয়ে আর যাই হোক, মানে বর্তমান যে মেশিনগুলোতে সবগুলোই কমিউনিকেশন সিস্টেম, সবগুলোই পিএল সিস্টেম, সবগুলো এইচএমআই বা ডিসপ্লে সিস্টেম। তখন আপনি সেখানে মেসেজগুলো ঠিকমতো পড়তে পারবেন না, যে অ্যালার্মগুলো আসবে সেই অ্যালার্মগুলো পড়তে পারবেন না, সেই অ্যালার্মগুলোর সলভ কী সেগুলোও পড়তে পারবেন না। আবার বিভিন্ন প্রবলেম আছে, যে প্রবলেম ধরেন ইনভার্টারের বিভিন্ন ফল্ট কোড আসে, এই কোডগুলো আপনি আপনার ইনভার্টারের যে বিভিন্ন প্রবলেম সলভ সিস্টেম আছে বা পেজ আছে, সে পেজে ইংলিশে লেখা থাকে, তখন আপনি সেগুলোও পড়তে পারবেন না। অতএব ধরে নেওয়া হয় যে আপনাকে নিয়ে আর আমাদের কোনো লাভ হবে না, এই জন্য পরবর্তীতে আর ইন্টারভিউ নেওয়া হয় না। এরপরে আসেন আপনার জব হিস্টোরি। আপনি কোথায় কোথায় চাকরি করেছেন এটার হিস্টোরিটা লিখবেন। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, মানুষ কিন্তু আপনি বর্তমানে কোথায় আসেন সেটা নিয়ে বেশি বিবেচনা করা হয়, সেটা নিয়েই বেশি বিচার বিশ্লেষণ করা হয়। তো আপনি বর্তমানে মানে লাস্ট যেখানে জব করতেছেন, প্রেজেন্ট টাইমে আপনি যেখানে জব করতেছেন সেই জায়গাটা দিবেন, সেই কোম্পানির নাম আপনি প্রথমে লিখবেন। কিন্তু আপনি 20 বছর আগে বা 10 বছর আগে বা 15 বছর আগে কোথায় চাকরি করেছেন সেটা প্রথমে দিবেন না, কারণ সবাই কিন্তু আপনাকে লাস্ট মানে প্রেজেন্ট পজিশনে আপনি কোন কোম্পানিতে আছেন সেই কোম্পানিটা কেমন সেই কোম্পানি দিবেন। আর এমপ্লয়ি হিস্টোরি, এখানে আপনি টোটাল আপনার জব সামারিটা দিয়ে দিবেন, যাতে একবার চোখে পড়লেই টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স একবার তাকালেই বোঝা যায় আপনি কত বছর টোটাল এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনার সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। তারপরে বললাম আপনি 1 নম্বরে দেবেন হলো প্রেজেন্ট যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে পজিশন কি, যেমন এখানে আছে জিএম বা ম্যানেজারও অনেক কোম্পানি হেড হয়, তখন লিখে দেবেন ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডিজিএম বা এজিএম বা জিএম যাই লেখেন ব্র্যাকেটে। যদি আপনি ওই সেকশনে হেড হন তাহলে আপনি হেড অফ ডিপার্টমেন্ট লিখে দেবেন। এইবার আপনি কত দিন মানে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত জব করেন সেটা আপনি লিখে দেবেন। দেওয়ার পরে এবার আপনি যে কোম্পানিতে বর্তমানে আসেন সেই কোম্পানির নামটা লিখে দিবেন। যেমন এখানে বেঙ্গল নিট কম্পোজিট লিখছেন, এ নিট ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং এ নিট কম্পোজিট টেক্সটাইল মিল, এই কথাটা লিখে দিবেন, বা আপনার যেটা প্রোডাকশন বা যে নামে পরিচিত সেটা সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পর কোম্পানির লোকেশন কোথায় কোন পজিশনে এটা অবশ্যই আপনি লিখবেন, যেন মানুষ চেনে যে এই কোম্পানিটা গাজীপুর না নারায়ণগঞ্জ না কুমিল্লা না আপনার ঢাকার মধ্যে,
সাভারে আসলে যেন চিনতে পারে। এবার আপনার ডিপার্টমেন্ট লিখবেন। আর এখানে এক্সপিরিয়েন্স অফ মেশিনারিজ, আপনি সারা জীবনে আপনার কর্মজীবনে যত জায়গা যে যে মেশিনে কাজ করছেন এখানে আপনি মেশিনগুলোর নাম লিখে দেবেন, সবগুলো মেশিনে এক জার লিখে দেবেন। আপনি সব মানে কোথায় কোথায় চাকরি করছেন প্রত্যেকটা চাকরিতে প্রত্যেক কোম্পানির নামে যে মেশিনগুলো আছে সেগুলো না দিয়ে সব মেশিনগুলো আপনি এখানে একবারে দিয়ে দেবেন। তাহলে দেখলে দেখলে যে ইন্টারভিউ বোর্ডে থাকে তাদের জন্য সুবিধা হবে। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, হয়তো আপনারা চিন্তা করতেছেন যে একবারে দিলে তখন কোম্পানির নাম কিভাবে নেবে। আপনাকে যখন বলবে, ধরেন এখানে বুকনার স্ট্যান্ডার্ড মেশিন আছে, তো বুকনার স্ট্যান্ডার্ড মেশিন আপনি বর্তমান কোম্পানিতে নেই কিন্তু পূর্বের কোম্পানিতে ছিল, তখন আপনি যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বললেন এইটা এখন আমার আগের কোম্পানিতে ছিল, আমি এখানে কাজ করেছি, আর বর্তমান এই কোম্পানিতে থাকলে সেটা তো বলবেনই। এরপর আপনি আসবেন কি, আসবেন ডিউটি অফ রেসপন্স, আপনার ডিউটি কী কী, আপনি ওখানে কী কী কাজ করেন, আপনার দায়িত্ব কী, আপনার রেসপন্সিবিলিটি, আপনি কি জব দিতে করেন, আপনি কার কাছে জব দিতে করেন, এইটা আপনার হলো আসবে ডিউটি অফ রেসপন্সিবিলিটি। এটা আপনি লিখবেন। এটা আপনি প্রথম জব থেকে বর্তমান পর্যন্ত যেসব দায়িত্ব পালন করেছেন সেগুলো আপনি লিখতে পারেন, বা বর্তমান কোম্পানিতে কি দায়িত্ব পালন করেন শুধু সেটাও লিখতে পারেন। তো ভালো হয় যে আপনি প্রথম কোম্পানি থেকে এই কোম্পানির মধ্যে কী কী জব রেসপন্সিবিলিটি বা ডিউটি করেছেন সেটা আপনি অবশ্যই লিখবেন। তো আমাদের গেল মেশিন এক্সপিরিয়েন্সগুলো লিখবেন, তারপর লিখবেন হচ্ছে আপনার জবস রেসপন্সিবিলিটি। এরপর আমরা সেকেন্ড পেজে আসি, দেখেন এখানে জবস রেসপন্সিবিলিটি 11টা লেখা হয়েছে, আপনি 11টা লিখবেন। তারপরে আপনি লিখবেন তার আগে যে মানে বর্তমানে যে জবটা করেন বা প্রেজেন্ট পজিশনে আপনি যে জবটা করেন তার আগে কোথায় ছিলেন সেই কোম্পানিটার নাম লিখবেন। এখানে লেখা আছে ফকির অ্যাপারেলস লিমিটেড। এখানে দেখেন সে এজিএম ছিলেন, এজিএম ওই কোম্পানিতে এজিএম হচ্ছে হেড অফ ডিপার্টমেন্ট, তাহলে আপনি ওখানে লিখে দেবেন হেড অফ ডিপার্টমেন্ট। তারপরে কতদিন এখানে জব করছেন সেটা আপনি লিখে দেবেন। তারপরে ফকির অ্যাপারেলস লিমিটেড এরা কী কী প্রোডাকশন আছে, কী কী সেকশন আছে, কী কী ডিপার্টমেন্ট আছে, নিটিং আছে, ডাইং আছে, প্রিন্টিং আছে, ফিনিশিং আছে, তার মানে এটা একটা নিট কম্পোজিট টেক্সটাইল মিল, এই কথাটা আপনি অবশ্যই লিখে দেবেন। এরপর কোম্পানির লোকেশন কোথায় সেটা আপনি লিখবেন এবং আপনার ডিপার্টমেন্ট কী সেটা আপনি লিখবেন। এরপরে দেখেন এখানে কিন্তু আমরা মেশিনারিজ বা জব রেসপন্সিবিলিটি বা আপনার মেশিনে কী কী মেশিন আছে, আপনার জব রেসপন্সিবিলিটি এগুলো লিখি নাই। কারণ কি, আমি আমার কাছে একটা সিবি এসেছিলো, তার বায়োডাটায় আসছিল সেই ইঞ্জিনিয়ারের 9 পেজের সিবি। তো আপনার সিবি শুধু বেশি পৃষ্ঠার বানালে হবে না, কারণ অনেকে পড়ে না। আমাকে যখন 9 পৃষ্ঠার একটা সিবি আমার কাছে প্রেজেন্ট করছিলেন একজন, একটা রেফারেন্স আসছিল, পরে আমি ওই সিবিটার পড়ি নাই, কারণ আমার পক্ষে 9 পেজের সিবি পড়া সম্ভব না। তাহলে আপনারা এখানে মেশিন এক্সপিরিয়েন্স বা মেশিনের নাম এবং জব রেসপন্সিবিলিটি আর দেওয়ার দরকার নাই, কারণ প্রথমটাই আপনি 11টা পয়েন্ট দিয়ে দিয়েছেন। এরপর থার্ড জব মানে প্রথম জবটি না কোথায় ছিল, সে ছিল ম্যানেজার হিসেবে। তার মানে কি, সে প্রথমে ম্যানেজার ছিল না, ইঞ্জিনিয়ার থেকে ম্যানেজার, সো লাস্ট পজিশনটা সে লিখছে। তো ম্যানেজার ছিল এবং কত সাল থেকে কত সাল ছিলেন এটাও সে লিখছে। লেখার পরে দেখেন এখানে ইন্টারমিক্স গ্রুপে ছিলেন। তো ইন্টারমিক্স গ্রুপে কী কী আছে, নিটিং আছে, নিট ডাইং আছে, ওভেন ডাইং আছে, প্রিন্টিং আছে, ফিনিশিং আছে, উনি কিন্তু এটা লিখে দিয়েছেন। এখন কোম্পানির লোকেশন কোথায়, লোকেশনটা লক্ষ্মীপুর, জয়দেবপুর, গাজীপুর লিখছেন এবং ওনার ডিপার্টমেন্ট কি সেটা লিখছেন। এখানে দেখেন জব আপনি যত বেশি দেখাবেন, অনেকে কি করে 10 বছরে 10টা জব করছেন, অনেকে 10 বছরে 10টা জব করছেন, উনি 10টা কোম্পানির নামই লেখেন, কিন্তু এতগুলো যখন লিখবেন তখন আপনাকে প্রশ্নই করা হবে, মানে আপনার প্রতি কোনো আত্মবিশ্বাস থাকবে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আপনি বছরে বছরে জব চেঞ্জ করেন, এই জন্য জবের সংখ্যাও আপনি মোটামুটি দেখাবেন যে আপনি কত এক্সপিরিয়েন্স আছে, সেখানে 4 বছর, 5 বছর, 6 বছর করে দেখাবেন। এতগুলো কোম্পানি আপনি দেখাবেন না, এতগুলো কোম্পানি, অনেকে দেখা যায় 1 বছরে 3টা 4টা কোম্পানিও চেঞ্জ করছেন, তখন 3টা 4টে কোম্পানি দেখায়, এখানে 2 মাস, ওখানে 3 মাস, ওখানে 6 মাস, এখানে 9 মাস, এইগুলো দেখালে কিন্তু আপনার কি হয়, আপনাকে আর নেবে না। কারণ আমার এখানে এসে আপনি কতদিন চাকরি করবেন সেটা একটা ডাউট ফিল করে, আপনার প্রতি একটা সন্দেহ থাকে, এই জন্য আপনাকে আর নেওয়া হবে না। আপনি ইন্টারভিউ বোর্ড থেকে যত ইন্টারভিউ ভালো দেন আপনাকে সেখান থেকে বাদ দেওয়া হবে। তো আমরা জব সংখ্যা যত কম দেখাইতে পারি আমরা চেষ্টা করব, এবং সিবিটা আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমি একটু আগে বললাম যে 9 পেজের সিবি আমি পেয়েছিলাম, কিন্তু 9 পেজের সিবি আর আমি পড়ি নাই।
তো এমনভাবে সিভি বানাবেন না যে সিভিটা 9 পেজ হয়ে যায় বা 8 পেজ হয়ে যায়, 5 পেজ হয়ে যায়, এভাবে বানানোর দরকার নেই। দেখেন এখানে সুন্দর করে 3 পেজের মধ্যে বা 2.5 পেজের মধ্যে সিভিটা উনি সুন্দরভাবে তুলে ধরছেন। এবার আসেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন ওই চাকরির মতোই, লাস্ট সে কোথায় পড়াশোনা করছে, তো লাস্টে যেখানে পড়াশোনা করছে সেটা প্রথমে দিচ্ছে। মানে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটা, মানে আপনি লাস্ট কোথায় পড়াশোনা করছেন এবং কোন ডিগ্রি নিয়েছেন। দেখেন এখানে সুন্দর করে একটা শখ করে দিচ্ছে, এখানে তাকালেই কিন্তু বোঝা যায় সে কোথায় পড়াশোনা করছেন। দেখেন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তার মানে সে হচ্ছে ত্রিপলি থেকে পাশ করেন। তারপর কোথায়, রুয়েট থেকে পাশ করছেন। তারপরে তার রেজাল্ট কি, সেকেন্ড ক্লাস, ইয়ার কত, 2001-এ পাশ করছেন, সুন্দরভাবে লিখে দিয়েছেন। এখানে দেখেন আপনি এইচএসসি সায়েন্স গ্রুপ থেকে পাশ করছেন, কলেজের নাম, কলেজের ঠিকানা আছে। অনেকে শুধু কলেজের নামটাই লেখেন, কিন্তু কলেজটা কোথায়, গেও গ্রামে না শহরে, এটা কিন্তু বোঝা যায় না, এই জন্য ঠিকানা সহ লিখবেন। তারপরে কোন ডিভিশন পাইছে, কত পার্সেন্ট মার্ক পাইছে সেটা উনি দিয়ে দিচ্ছেন। এরপর আসলো কত সালে তিনি পাশ করছেন সেটা দিয়ে দিচ্ছেন। এরপর এসএসসি দেখেন সেম সায়েন্স গ্রুপ, স্কুলের নাম দিয়েছেন, স্কুলের ঠিকানা সহ দিয়ে দিচ্ছেন, তার কোন ডিভিশন পেয়েছেন, কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটাও দিয়ে দিচ্ছেন। তারপরে ইয়ার অফ পাসিং দিয়ে দিচ্ছেন। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা সবসময় আপনারা এভাবে শখে দিয়ে দিবেন। এইবার যে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য, আপনারা মানে কোন পোস্টে জব করতে চান, কোথায় জব করতে পারেন চান, এই জিনিসটা লিখবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন বায়োডাটাতে কোনো রকম কত স্যালারি পান এবং কত চান এই জিনিসটা লেখেন না। তো না লিখলে হয় কি, তখন আপনাদেরকে দেখা যায় ভালো একটা সিভি দেখলে আপনাকে ডাকা হয়, ডাকার পরে দেখা যায় যে আমাদের যে আইডিয়া ছিল যে আমি কত টাকায় লোক নেবো, একটা রেঞ্জ থাকে, ধরুন আমি 1 লাখ টাকায় লোক নেবো। এখন আপনার ইন্টারভিউ নিলাম, ইন্টারভিউ খুব ভালো দিচ্ছেন, আপনার সাথে কথা বললাম, আপনার কথা আপনাকে আমরা নেওয়ার একটা ডিসাইড করলাম যে আপনাকে নিয়ে নেব। কিন্তু দেখা যায় কি, একটা সময় যখন জিজ্ঞেস করি ভাই আপনি কত পান, ভাই আপনি কত টাকা স্যালারি পান, তখন আপনি বলতেছেন আমি 1.5 লাখ টাকা পাই। আপনি চান কত, 2 লাখ। তখন কি ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের মুখটা কালো হয়ে যায়, আর আপনাকে নিতে পারবে না, খানা খা আপনার সাথে কথা বলে লাভ কি, দেখবেন তখন কি মানে স্টেপ ডাউন হয়। ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা অনেকটা নর্মাল হয়ে যান, হয়ে বলে ভাই ঠিক আছে আপনাকে ডাকবো। এখন সিভিতে যদি আপনি বায়োটায় যদি লেখা থাকতো যে আপনি কত স্যালারি চান এবং কত পান, তখন ভাইবা বলে যারা লোক নেবে তারা কিন্তু আপনার স্যালারি দেখে অনুমিয় করে, না এই লোকটা বেশি পায়, 1.5 লাখ টাকা পায়, সে 2 লাখের নিচে আসবে না বা 1,80,000 নিচে আসবে না, আমার তো লোক নেবে 1 লাখ টাকা স্যালারি দিয়ে, তখন আর আপনাকে ডাকবে না। সো আপনিও হেনস্থ হলেন না, ভাবে বোর্ডের লোকে হেনস্থ হলো না। এই জন্য অবশ্যই আপনারা স্যালারিটা উল্লেখ করবেন, অবশ্যই স্যালারি উল্লেখ করবেন। এইবার আরেকটা পলিসি আপনি পালন করে নেবেন, আপনি কত টাকায় পান তার চাইতে আপনি 30% বেশি চাবেন। 30%, অনেকে দেখা যায় 1 লাখ টাকা বেতন পায়, বেতন চাই 2 লাখ, কিন্তু কখনো বেতন দ্বিগুণ দিয়ে নেওয়া হয় না। কারণ বাংলাদেশের এত ইঞ্জিনের অভাব পড়ে যে আমাকে বা আপনাকে দ্বিগুণ স্যালারি দিয়ে নেবে। এই জন্য আপনি যদি 1 লাখ টাকা পান, অথচ যদি আপনি 2 লাখ টাকা আসলে চাইতে চান যে আমার 2 লাখ টাকার স্যালারিতে আমি জব করব, তখন আপনাকে দেখাইতে হবে আমি 1 লাখ না, আমি 1.5 লাখ টাকা পাই এবং আমার এক্সপেক্টেড স্যালারি হলো 2 লাখ টাকা। তখন একটা আপনার সাথে নেগোসিয়েশন হবে। আর আপনি পান 1 লাখ, আপনি ভালো কাজ জানেন ঠিক আছে, কিন্তু আপনি যদি 2 লাখ টাকা স্যালারি চান আপনাকে নেওয়া হবে না। এই জন্য এই জিনিসটা আপনার ব্যালেন্স করে লিখবেন, আপনি যত পান এবং এক্সপেক্টেড স্যালারি কত, এটার মধ্যে যেন 30% ডিফারেন্স থাকে, তাহলে আপনি 25% বা 27% বা 30% স্যালারিতে আপনাকে নেওয়া হবে। কিন্তু আপনি যদি দ্বিগুণ চান বা 50% 60% বেশি চান না, আপনাকে নেওয়া হবে না। তো স্যালারিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই বুঝবেন। এখানে স্পেশালাইজড কিছু লেখা আছে, তার মানে আপনি যদি এক্সট্রা কিছু জানেন, কোথায় ইন্টারভিউ করে থাকেন, যদি কোথায় কোর্স করে থাকেন, আপনি জবের বাইরে যদি আরও কিছু ভালো কিছু জানেন, তো স্পেশালাইজড এখানে আপনারা লিখতে পারেন বা লিখবেন। এর পরের পেজটা আমরা দেখি কি আছে, এর পরের পেজটা আছে দেখেন, সিভিটা কিন্তু 2.5 পেজের মতো হয়েছে। এরপর লিখছে আপনি ল্যাঙ্গুয়েজ, মানে কি জানেন, কোন ল্যাঙ্গুয়েজ জানেন, তো বাংলা ইংলিশ এটা সবাই লেখে, এটা একটা নর্মাল জিনিস, এটা আমরা গুরুত্ব দিই না বা কেউ গুরুত্ব দেয় না। কারণ কি আপনি লিখছেন কি, এখানে লিখছেন ইংলিশ আপনি খুব ভালো পারেন, রিডিংয়ে হাই, তারপরে রাইটিংও হাই কোয়ালিটি, আপনার হচ্ছে স্পিকিং সব কিছু পারেন। অথচ সিভিটা আপনাকে প্রথমে যখন পড়তে দেওয়া হয়েছে তখন আপনি সিভিটাই পড়তে পারেন না, এর অর্থও জানেন না কি, কোনো কিছুই পারেন না। তো আপনাকে তো বোঝা হয়ে গেছে, আপনি কি লেখলেন না লেখলেন দেখার দরকার নাই, ইন্টারভিউ বোর্ডে বোঝা যায় যে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর কতটুকু দক্ষতা আছে।
তো আমি বলবো এটা লিখবেন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিছু না। এইবার আপনি লাস্ট পেজে কী করবেন, আপনার পার্সোনালি মানে আপনার স্থায়ী ঠিকানাটা দিবেন, জন্ম তারিখ দিবেন, ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন, আপনার বৈবাহিক অবস্থা কিনা, কোন ধর্ম, এটা এইখানে লাস্টে দিবেন। কারণ অনেকে আছেন আপনারা দেখি পার্মানেন্ট অ্যাড্রেসটা কখনো দেন না, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা না দিলে কিন্তু আপনার সিভি বাতিল হয়ে যাবে, এটা 100%। কারণ আপনাকে জব দিলাম, আপনি একটা চাকরি দিলাম, আপনি আমার কোম্পানি থেকে চুরি করে নিয়ে চলে গেলেন বা একটা লোককে মারধর করে চলে গেলেন, আপনাকে আমরা ধরবো কীভাবে? আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা আপনি চেঞ্জ করলেন, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিলেন, আপনাকে ধরতে পারবো না। এই জন্য আপনাকে অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে হবে। এইবার আপনি রেফারেন্স দিতে পারেন, যারা নিউ কামার, যারা নতুন জব করতে আসছেন, মাত্র পাস করছেন, ফ্রেশার, তারা অবশ্যই রেফারেন্স দেবেন। আর যে একজন জিএম পোস্টে চাকরি করেন বা ডিজিএম পোস্টে আমাদের মতো, তাদের আর রেফারেন্স লাগে না। কারণ কি, তারা নিজেই রেফারেন্স, তারা নিজেই এক একজন রেফারেন্স, তাদেরকে সবাই চেনে যে সে কোম্পানিতে আছে, কোথায় আছে, কত টাকা স্যালারি পায়, কেমন এক্সপিরিয়েন্স। আমাদের মতো যাদের এক্সপিরিয়েন্স তাদের রেফারেন্স লাগে না, তো আমরা রেফারেন্সটি দিয়ে শুধু সিভিটাকে ভারী করি না। আর আপনি যদি ফ্রেশার হন বা প্রথম দিকে চাকরি করেন, তখন আপনি অবশ্যই রেফারেন্স দিবেন, কিন্তু পুরাতন যারা তাদের কোনো রেফারেন্স লাগে না, এই জন্য আমরা রেফারেন্স দেই না। তো রেফারেন্সটা খুব একটা বড় ফ্যাক্টর না, কারণ রেফারেন্স দিয়ে কোনো চাকরি ওরকম মানে আসে না। যেটা আসে, যারা রেফারেন্স ছাড়াই আসে, সেটা বায়োডাটা লিখতে হয় না, সেই রেফারেন্সগুলো অন্য ধরনের। আর এখানে আপনার নাম এবং সিগনেচার অবশ্যই দিবেন, ডেট সহ, এটা অবশ্যই করবেন। তো সামারি বলতে গেলে আমরা বলি যে আপনার হলো এই যে শর্টকাট যে একটা ঠিকানা উপরে দেওয়া থাকে, এই ঠিকানাটা আপনি দিবেন, যেটা হলো প্রেজেন্ট ঠিকানা, নাম সহ প্রেজেন্ট ঠিকানা দিবেন। আরেকটা বলছি ক্যারিয়ার অবজেক্টিভ বা যাই রাখেন, আপনি প্রথমে হেডিংটা শুরু করেন, এটা অবশ্যই আপনি বাংলাতে পড়বেন, বাংলা অর্থ সহ অবশ্যই পড়বেন, না হলে আপনি ইন্টারভিউ বোর্ডে ধরলে আপনি না বলতে পারলে আপনার ইন্টারভিউ শেষ। আর যতই ভালো ইন্টারভিউ দেয় আপনার কোনো লাভ হয় না। তারপরে কি লিখলেন, আপনি হলো লাস্ট চাকরি, তারপরে আপনি লিখবেন কত বছর চাকরি করেন, এটা সুন্দরভাবে লিখবেন। তারপরে আপনি লাস্ট চাকরিটা ভালোভাবে ফলো করে তুলবেন, লাস্ট চাকরিটা, লাস্ট আপনি কোথায় আছেন, কি করতেছেন, এটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আগের চাকরিগুলোকে অত গুরুত্ব দেওয়া হয় না। লাস্ট চাকরিটাকেই আপনি খুব ভালোভাবে হাইলাইট করার চেষ্টা করবেন। এরপরে এখানে কি কি মেশিনে কাজ করছেন সেটাও আপনি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনার জব রেসপন্সিবিলিটি কি, এটা আপনি দিবেন, অবশ্যই দিবেন। এরপরে আসলো আপনাদের বলতেছি, এখানে হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ভালোভাবে দিবেন, এবং লাস্ট সার্টিফিকেটটা ফার্স্টে নিয়ে আসবেন, লাস্ট ডিগ্রিটা। কারণ কি, লাস্ট ভালো যার সব ভালো যার, এই জন্য লাস্ট কিন্তু ফার্স্টে চলে আসবে। এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এইভাবে দিবেন। আর আপনারা যেটা বলেন যে এটা আধুনিক সিবিতে যাবেন না, আধুনিক সিবিতে কী করেন, একটা পেজকে দুই ভাগে ভাগ করেন, কিন্তু দুই ভাগে কোনো সিবি ভাগ করা হয় না। কারণ আমরা কোনো পরীক্ষাতেই ওই সিস্টেমে কোনো পরীক্ষা দেই নাই, ওই সিস্টেমে আপনারা যেটাকে আধুনিক বা ইন্টারন্যাশনাল সিবি বলেন, ওই সিস্টেমে কোনো খাতায় আপনিও লেখেন নাই, কোনো পরীক্ষার খাতায় না, কোনো স্কুলের খাতায় না, এভাবে লেখেন না। আবার পেপারের মধ্যে আপনারা এমনভাবে রঙিন পেপার নিয়ে আসেন, রঙিন ফন্ট নিয়ে আসেন, রঙিন মানে কি পুরো পেজটাকে আপনারা যেটাকে বলা হয় ফিল কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, পুরো পেজটাকে আপনার ব্যাকগ্রাউন্ড কালারে ভরে দেন, তখন ওই সিভিটা আর পড়া যায় না, পড়ার মতো রুচি থাকে না, পড়ার মতো মনোনিবেশ থাকে না, রুচি দেখলে কেমন যেন লাগে। এই জন্য সিভিটা খুবই নর্মালভাবে করবেন, কিন্তু নর্মালের মধ্যে আপনার আসল উদ্দেশ্যটা অবশ্যই ফুটিয়ে তুলবেন। আর এখানে একটা বলছিলাম স্যালারির ব্যাপারটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। তো ধন্যবাদ ভাই আপনাদেরকে, আপনাদের সিভিগুলো আশা করি এই ফরম্যাটে তৈরি করবেন। আর কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কল করতে পারেন। ধন্যবাদ। Technical Icon YouTube channel. Please everyone like, comment, share and subscribe our channel.